সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের ডেভোভ মিলিটারি ব্যারাকের সব নজরদারি যন্ত্রপাতি ঘুরিয়ে দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের তরফে বলা হয়েছে, মঙ্গলবার প্রতিরোধ যোদ্ধাদের নিখুঁত ড্রোন হামলায় এসব যন্ত্রপাতি ধ্বংস হয়। তাছাড়া এদিন তাদের যোদ্ধারা নেতুলা বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহার করা একটি ভবনেও আঘাত হানেন। তবে কোন ধরনের অস্ত্রের মাধ্যমে এই ভবনে আঘাত হানা হয়েছে তা গোপন রাখা হয়। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ মঙ্গলবার জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে নর্দার্ন ফ্রন্টে বিপুল প্রাণহানি ছাড়াও 5,650 জনেরও বেশি ইসরায়েলি সেনা আহত কিংবা মানসিকভাবে বিকল হয়ে পড়েছেন। তারা নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টার এবং সাফেদের জিভ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 11 মাস ধরে চলতে থাকা সংঘাতের অনিশ্চিত সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতাল দুটির চিকিৎসকরা। তারা বলেছেন, আমরা 11 মাস ধরে আন্ডারগ্রাউন্ডে আছি, এর শেষ কখন হবে জানি না। জিভ হাসপাতালের পরিচালক সালমান জারকা জানান, তার হাসপাতাল হিজবুল্লাহর হামলায় আহত 450 সেনাকে চিকিৎসা দিয়েছে। তিনি বলেন, ইসরায়েল এই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। সেনাদের চিকিৎসা দেওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন তাও ছিল না। এখন এর শেষ কখন হবে তাও আমাদের জানা নেই। এভাবে আহতের সংখ্যা বাড়তে থাকলে প্রয়োজনীয় এবং সামর্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হবে বলেও জানান তিনি। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আরও এক ইসরায়েলি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি মিডিয়া বুধবার বলেছে, ওই সেনা অভিজাত নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নে কাজ করতেন। দক্ষিণ গাজায় তিনি মারা যান। ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গত বছরের 7 অক্টোবর আল-আকসা ফ্লাড অভিযানের পর থেকে এই পর্যন্ত তাদের মোট 703 জন সেনা সদস্য নিহত হলেন। গাজায় স্থল হামলার পর থেকে তাদের নিহত সেনা সংখ্যা 339। যদিও ফিলিস্তিনি যোদ্ধারা বলে আসছেন, নিহত দখলদার সেনাদের আসল সংখ্যা অনেক বেশি। জনরোষের ভয়ে ইসরায়েল নিহত সেনা সংখ্যা গোপন করছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ইসরায়েলের হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট বলেছে, দখলদারদের বিরুদ্ধে চলমান প্রতিরোধের অংশ হিসেবে সোমবার বিকালে এই অভিযান চালানো হয়। শত্রুর ঘাঁটিগুলোতে হামলার তীব্রতা বাড়ানো হবে বলেও জানান তারা। কয়েকদিন আগে তারা অধিকৃত এইলাত এবং গোলান মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছেন। দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে হামাসের হাতে বন্দী এক ইসরায়েলিকে উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে ইসরায়েলি সংবাদপত্র হারেটস বলেছে, ফারহান আল কাদি নামের ওই বন্দীকে সামরিক বাহিনী উদ্ধার করেনি, বরং তিনি গাজার একটি সুড়ঙ্গ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস বলেছে, দক্ষিণ গাজার একটি টানেলে অভিযানের সময় আল কাদিকে ঘটনাক্রমে পাওয়া যায়। তিনি কোনো প্রহরী ছাড়া একাই ছিলেন। আনাদুলুর খবরেও আল কাদির ফিরে আসা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বর্ণনার অসঙ্গতি তুলে ধরা হয়। আল জাজিরা আভাস দিয়েছে, আল কাদিকে সেনা হস্তক্ষেপে জটিল অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলা হলেও আসলে তিনি কোনো রকমে পালিয়ে আসতে সক্ষম হন। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার জানায়, এটা খুবই জটিল অভিযান ছিল। হামাসের বন্দুকধারীদের হাতে জিম্মি হওয়ার 10 মাসের বেশি সময় পর ওই ব্যক্তিকে উদ্ধার করা গেছে। তারা জানান, 52 বছর বয়সী আল কাদি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন আরব। গাজা সীমান্তবর্তী কিব্বুজে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। উদ্ধারের পর ফারহান আল কাদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে ফারহানকে উদ্ধার করা হয়েছে বলে জানালেও অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আল কাদির সঙ্গে কথা বলেছেন। তাকে উদ্ধারের জন্য সেনাদের প্রশংসা করে তিনি বলেন, হামাসের হাতে আটক প্রত্যেক বন্দীকে ফিরিয়ে আনতে ইসরায়েল নিরলসভাবে কাজ করে যাবে। মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদের চত্বরে একটি সিনাগগ নির্মাণের যে পরিকল্পনার কথা একজন ইসরায়েলি মন্ত্রী উচ্চারণ করেছেন, কঠোরতম ভাষায় তার নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল সরকারের মন্ত্রিসভা আল আকসা মসজিদকে কেন্দ্র করে নিজের অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। তারা অত্যন্ত নির্লজ্জভাবে নিছক ঈর্ষাপরায়ণ হয়ে আল আকসা মসজিদ কম্পাউন্ডে সিনাগগ নির্মাণ করতে চায়।
ইসরায়েল বহুকাল ধরে আল-আকসা মসজিদকে ইহুদিকরণের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে আসছে। তবে এই প্রথম কোনো ইসরায়েলি মন্ত্রী প্রকাশ্যে ওই মসজিদ চত্বরে ইহুদিদের জন্য উপাসনালয় নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করার ধৃষ্টতা দেখালেন। বেন গাভির সম্প্রতি ইসরায়েলি সামরিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি যা চাই তা যদি করতে পারতাম তাহলে টেম্পল মাউন্ট চত্বরে ইসরায়েলি পতাকা উড়াতাম। এ সময় তাকে প্রশ্ন করা হয়, তাকে অনুমতি দেয়া হলে তিনি সেখানে একটি সিনাগগ নির্মাণ করবেন কিনা। উত্তরে বেন গাভির বলেন, হ্যাঁ। ইসরায়েলি মন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আল-আকসা মসজিদের পবিত্র চত্বরের মধ্যে কোনো ধরনের অবকাঠামোগত পরিবর্তন মুসলিম উম্মাহ মেনে নেবে না। তিনি মুসলমানদের এই রেডলাইন অতিক্রমের ব্যাপারে তেল আবিবকে কঠোরভাবে হুঁশিয়ার করে দেন। আল-আকসা মসজিদে ঝটিকা হামলা চালিয়ে অবৈধ অনুপ্রবেশের জন্য অবৈধ বসতি স্থাপনকারীদের অর্থ দেবে ইসরায়েল সরকার। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে আল মায়াদিন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়, আল-আকসায় হামলা ও অনুপ্রবেশে ইসরায়েলের কট্টরপন্থী হেরিটেজ বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহুর মন্ত্রণালয় অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য $5,45,000 বরাদ্দ দেবে। এখনই এই প্রকল্প চালু হয়নি, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি চালু হতে পারে। খবরে বলা হয়, এই কাজের জন্য ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কট্টর ফিলিস্তিন বিদ্বেষী ইতামার বেন গাভিরের সহযোগিতা চেয়েছেন আমিখাই এলিয়াহু। গাজার সিভিল ডিফেন্স মঙ্গলবার জানায়, খান ইউনিসের বিধ্বস্ত একটি বাড়ি থেকে লোকজনকে উদ্ধার করার কাজে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ট্যাঙ্ক থেকে গুলি করছেন সেনারা। মধ্য এবং দক্ষিণ গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছেন দখলদাররা। আল জাজিরার প্রতিবেদক গাজা থেকে জানিয়েছেন, দেইর আল বালায় সর্বসাম্প্রতিক ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হন। মঙ্গলবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছর 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 40,476 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশ শিশু ও নারী। এদিকে গাজার শিশুদের পোলিও ভ্যাকসিন দেওয়ার জন্য সেখানে 3 দিনের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। পোলিও টিকাদান কর্মসূচির আগে গাজা হেডকোয়ার্টারের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হওয়ার পর জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, সেখানে পোলিও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। রাশিয়ার অনেক গভীরে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দিয়ে পশ্চিমা দেশগুলো আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন তিনি। তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও সতর্ক বার্তা দেন লাভরভ। রয়টার্স জানায়, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের পরিসর বাড়ানোর চেষ্টা করছে এবং ইউক্রেনকে বিদেশিদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের ছাড় দিয়ে নিজেদের জন্য সমস্যা ডেকে আনছে বলে মনে করছে মস্কো। মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নিশ্চিত করে বলে দিচ্ছি, পশ্চিমা দেশগুলো শিশুদের মতো আগুন নিয়ে খেলছে, যা পারমাণবিক অস্ত্র থাকা দেশগুলোর জন্য খুবই বিপজ্জনক হতে পারে। রাশিয়া নিজের পারমাণবিক মতবাদ স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন লাভরভ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকির সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা গত 6 আগস্ট হঠাৎ করে ঢুকে পড়ে। এরপর 7 দিনে রুশ ভূখণ্ডের 1000 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে কিয়েভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেন। এরপর ইউক্রেন জুড়ে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার বৃহত্তম এয়ার অ্যাটাক বলে বর্ণনা করেছে কিয়েভ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সরকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। চলতি মাসের শুরুর দিকে পদত্যাগপত্র জমা দিলেও মঙ্গলবার দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। গত 1 আগস্ট জারিফকে ইরানের কৌশলগত বিষয় দেখাশোনার জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন পেজিশকিয়ান। তবে ইরানের 19 সদস্যের নতুন মন্ত্রিসভা নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে কয়েকদিনের মাথায় পদত্যাগ করেন তিনি। এছাড়া সন্তানদের মার্কিন নাগরিকত্ব নিয়েও চাপে পড়ার কথা সামনে আনেন তিনি। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে জাভেদ জারিফ জানান, প্রেসিডেন্ট পেজিশকিয়ানের পরামর্শ এবং লিখিত নির্দেশের কারণে তিনি ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন। এদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে পেজিশকিয়ানের মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। এই বৈঠকে অংশগ্রহণ করেন জাভেদ জারিফ। শুধু তাই নয়, নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রশংসাও করেন তিনি।
ইরানের মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে 2013 থেকে 2021 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জাভেদ জারিফ। এছাড়া তিনি জাতিসংঘে ইরানের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তবে 2015 সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিশ্বমঞ্চে আলোচনায় আসেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।